মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু ২,০০০-এর কাছাকাছি, ভবন চাপায় অসংখ্য মানুষ, শতাধিক নিখোঁজ থাইল্যান্ডে। চীন সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা, স্বচ্ছ জবাবদিহিতার নতুন দেশ গড়ার প্রত্যাশা, অর্থনৈতিক স্থবিরতা কাটার অপেক্ষা। রুখে দেওয়া হবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, সংস্কার অনির্দিষ্টকাল চালাতে পারে না বলেছেন মির্জা ফখরুল। সৌদি আরবে ঈদ আজ, চাঁদ দেখা গেলে সোমবার ঈদ হবে বাংলাদেশে। বাসে ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, সড়ক মহাসড়কের স্বস্তি। দেখছেন কারেন্ট সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা এর মধ্যে ২,০০০-এর কাছাকাছি পৌঁছেছে, আহত ৪,০০০-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে শত শত মানুষ। ফলে মিয়ানমারে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। এদিকে থাইল্যান্ডে নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে যতই বাড়ছে উদ্ধার তৎপরতা, ততই বাড়ছে হতাহতের সংখ্যা। শুক্রবারের ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ ৫টি শহর। আশঙ্কা করা হচ্ছে এসব শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। মান্দালয় ও ইয়ানগন শহরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মানুষের আর্তনাদ। মান্দালয় শহরে হাজার হাজার মানুষ বাড়ির বাইরে অবস্থান করছেন, আতঙ্কে ঘরে ফিরছেন না তারা। রাজধানী নেপিডোর রাস্তায় দেখা দিয়েছে ফাটল। জান্তা সরকারের পক্ষ থেকে মিয়ানমারের মান্দালয়, সাইগাইং সহ ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি আছে। জান্তা প্রধান মিন অং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদনের পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। মিয়ানমারে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এই খারাপ সময় যুক্তরাষ্ট্র পাশে আছে। এ বিষয়ে মিয়ানমার সরকারের সাথে কথা হয়েছে। এদিকে থাইল্যান্ডের শতাধিক মানুষ হতাহত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে ৩৩ তলা ভবন ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫০ দিকে মিয়ানমারে আঘাত হানে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ৪ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাত ৮টা ১০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। এর আগে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হংলেই। ৪ দিনের সফরে বোয়াও ফোরাম ফর এশিয়ার মহাসচিবের আমন্ত্রণে ২৬ ও ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্যমুক্তই অগ্রাধিকার পাবে। মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। সেখানে শুধু সম্পদ জড়ো করা নয়, সেখানে কার্বন নিঃসরণ, বেকার ও দারিদ্রতা শূন্য নিয়ে আসতে হবে। চীন সফরের শেষ দিনে মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিতা, দারিদ্র্য মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। চাকরি খুঁজকে ভুল চিন্তা উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish.
প্রধান উপদেষ্টা চীন সফরে দেশের স্থবির অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। সেই সাথে চীনা ঋণের সুধার ও পরিশোধের সময় মুক্ত বাণিজ্য চুক্তি এবং স্বাস্থ্য খাত নিয়েও নিবিড়ভাবে আলোচনার প্রস্তাব তাদের। অর্থনীতির করিডোর বাড়াতে চীনের সাথে সুসম্পর্কের বিকল্প দেখছেন না তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে ভারতের অতিরিক্ত দহরম মহরম, সীমান্তে নিরাপরাধ বাংলাদেশি হত্যা, পানির ন্যায্য হিস্যা না পাওয়া সহ নানা কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলছে। ফলে দুদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ তলানিতে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারকের মধ্যেই দুদেশের সম্পর্ককে আটকে রাখতে নারাজ অর্থনীতিবিদরা। তাদের মতে এই সফরের ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলবে কল্পনাতীতভাবে। থমকে যাওয়া অর্থনীতিতে বাড়বে গতি। একটা কান্ট্রি যখন এই ধরনের এফডিআই নিয়ে আসা বা বিভিন্ন ইন্ডাস্ট্রি করার আগ্রহ প্রকাশ করে, তখন অন্য দেশও কিন্তু এটাকে একটা ইতিবাচক হিসেবে দেখে। চীন যদি তার পজিটিভ সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমরা ব্রিক্স এর সদস্য হতে পারবো, এবং ব্রিক্স এর সদস্য হলে সারা আমি যেটা বলবো যে ব্রিক্স এর যে মেম্বার কান্ট্রির যে বাণিজ্যের যে অংশ, যে এফডিআই যে অংশ, সেই অংশ থেকে সেই অংশতে আমরা অংশগ্রহণ করতে পারবো, আমাদের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। সম্ভাবনার পাশাপাশি সতর্ক হতেও পরামর্শ অর্থ বিশ্লেষকদের। তারা বলছেন ঋণের সুধার এবং তিস্তা প্রকল্প নিয়ে বেশ দূরদর্শী পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের। কন্ডিশনগুলো ভালো করে দেখতে হবে, আমরা যাতে এই কন্ডিশনগুলো আমাদের ফেভারে রাখতে পারি। গ্রেস পিরিয়ড, একটা বড় ধরনের গ্রেস পিরিয়ড যাতে আমরা পেতে পারি, লম্বা একটা পেব্যাক পিরিয়ড যাতে আমরা পেতে পারি, এবং কনসেশনাল যে লোনের বিষয়টা। আরেকটা হলো যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস যেটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পেতে যাচ্ছি, এটিও আসলে একটা ইতিবাচক। একটা দেশের সাথে ইন্টিগ্রেশন থাকলে হবে না, আমার বিভিন্ন দেশের সাথে আমার ইন্টিগ্রেশন দরকার ইন্টারন্যাশনাল ট্রেড বাড়ানোর জন্য, আমার অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, আমার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে একটা সামষ্টিক অর্থনীতিতে, এক্সপোর্ট ইম্পোর্ট, এই জিনিসগুলো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই জিনিসগুলো বলাস্টারিং করার জন্য আমার কিন্তু আসলে রিজনাল কানেক্টিভিটি দরকার। দেশে মুখ থুবড়ে পড়া স্বাস্থ্য খাত এবং ভারতমুখী চিকিৎসা প্রবণতা কাটাতে এ খাতে চীনা বিনিয়োগকে আশীর্বাদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চিকিৎসার আমাদের যে খরচ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটি অ্যারাউন্ড 68 থেকে 70% মতো, প্লাস হচ্ছে একটা অনেক বড় বৈদেশিক মুদ্রা আমরা খরচ করি ভারত থেকে চিকিৎসা নেওয়া বা ব্যাংকক বা অন্যান্য দেশে। এই যে একটা আমাদের একটা প্রবণতা বাইরে যাওয়ার, যেহেতু আমরা দেশের মধ্যে সেই চিকিৎসাটা পাচ্ছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে বলে আসছি যে 8টা ডিভিশনে আমরা যদি 8টা বড় ধরনের হসপিটাল করতে পারি, সবাইকে কেন ঢাকায় আসতে হবে। গত অর্থবছরে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে $1,664 কোটি। বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র $41 কোটি মূল্যের পণ্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অনির্দিষ্টকালের জন্য সংস্কার করবে, কিন্তু নির্বাচন দেবে না, তা হবে না। নির্বাচন যেন পিছিয়ে যায় সেই উদ্দেশ্যে একটি মহল দেশে বিশৃঙ্খলা নৈরাজ্যের চেষ্টা করছে বলে অভিযোগ তার। বলেন, কোনো বিঘ্ন সৃষ্টি করা হলে জনস্বার্থে বিএনপি আবার রাজপথে নামবে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে এসব ঈদ সামগ্রী বিতরণের আগে আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের সময় বিএনপির প্রতি যে অত্যাচার হয়েছে তা নজিরবিহীন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনাকে বিতাড়িত করা গেছে মন্তব্য করে তিনি বলেন, এখন নির্বাচনের কথা বললেই কেউ বলে বিএনপি শুধু নির্বাচন করে। আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবে। তার মানে এই না তারা অনির্দিষ্টকালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আমার দুঃখ হয় কিছু মানুষ তারা আপনাদের যে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে, এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা
যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। নির্বাচন যেন পিছিয়ে যায় সেই উদ্দেশ্যে কেউ কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি তা হতে দেবে না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে দাবি আদায় করে নিতে যাবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। পরিষ্কার কথা, যে যেখানে থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গুম, খুন ও হত্যায় জড়িত র্যাব কর্মকর্তাদের কেন বিচারের সম্মুখীন করা হচ্ছে না, এমন প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। বলেন, আওয়ামী লীগের নামে দেশের মাটিতে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। এই সময় ইশরাক হোসেন অভিযোগ করেন, গুম কমিশন ধীরগতিতে চলছে। যতক্ষণ পর্যন্ত গুম খুনের ন্যায় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জোরালো দাবি তোলা হবে। গুমের ভয়াবহ চিত্র সবার আগে দেশের মানুষের কাছে উন্মোচন করেছে মায়ের ডাক সংগঠন। এই কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে গুমের তথ্য সামনে এনে আওয়ামী লীগকে খুনি বলার সুযোগ করে দিয়েছে মায়ের ডাক সংগঠনটি। খুনি হাসিনা এবং তার সাথে জড়িত যারাই এই গুম খুন এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিগত 16 বছর দেখেছি, আপনারা যারা দেখেছেন, আপনারা যারা সরাসরি এটার থেকে ভিকটিম, আপনারা সরাসরি এটার শিকার হয়েছেন, এই পরিবারগুলো, আপনাদের সাথে আমরা আছি, আমি আছি, এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের কোটি কোটি জনগণ রয়েছে। আবার যদি আওয়ামী লীগ নাম দিয়ে কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে আসে, তাদেরকে আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। ফলে আজ রবিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে আজ চাঁদ দেখা গেলে সোমবার ঈদ হবে বাংলাদেশে। সৌদি ছাড়াও কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে রবিবার ঈদ উদযাপিত হবে। তবে অস্ট্রেলিয়া, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই সহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার চাঁদ দেখা কমিটি মুন সাইটিং অস্ট্রেলিয়া জানিয়েছে, 30 দিন রোজা পূর্ণ করে সোমবার ঈদ পালন করা হবে। ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া চাঁদ দেখার ক্ষেত্রে এগিয়ে থাকে। রমজান শুরুর ঘোষণাও এগিয়েছিল দেশটি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই সড়ক ও রেলপথে যাত্রীদের বাড়তি চাপ। স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি ঘরমুখ মানুষ। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সকাল থেকেই রাজধানী ছাড়ছে নগরবাসী। দিন গড়ানোর সাথে সাথে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। শনিবার সকালে সূচি মেনে ট্রেন ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ছেড়ে যায়। তবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রী সাধারণ। আমাদের ট্রেনটাও ঠিক টাইমে আসবে এবং আমরা যাত্রা ঠিক টাইমে শুরু করতে পারবো। ভোগান্তি নাই, একটু জ্যাম ঝামেলাও কম। তবে একটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে আমরা যখন অনলাইনে টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমরা যে সিটটাই খালি সিটটা ফাঁকা ছিল, কিন্তু যখন সিলেক্ট করতে যাই তখন দেখা যায় সিট বুকড, অলরেডি বুকড। ওই অনলাইনে টিকিটটা কাটতে গিয়ে একটু সমস্যা হয়েছে আর কি, এছাড়া বাকি সব ঠিকঠাক। ট্রেন সময় মতো আসছে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছি, কোনো ভিড় কিছু নাই। স্টেশনে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ভুয়া টিকিট সহ বেশ কয়েকজনকে আটকের কথাও জানান তিনি। সার্বক্ষণিক এপিবিএন সদস্য, আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও
ট্রেন রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায় সেক্ষেত্রে তখন যদি নামানোর চেষ্টা করো এটা জীবনহানির ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা এটা নিরাপদ যাত্রার ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে সেক্ষেত্রে রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না। এটা টিকিট বলা যাবে, কম্পিউটার এডিট করি যে টিকিটটা দিচ্ছে। একজন যাত্রী কতটুকু অসচেতন হলে এই টিকিটটা কিনতে পারে টাকা দিয়ে? এটা একটা কাগজ, এটা টিকিট না, এটা কোনোভাবে টিকিট বলার কোনো সুযোগ নাই। এদিকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে গাবতলীতেও। কয়েকটি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রী সাধারণ। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে দেন। এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন রক্ষিত থাকে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস ভাড়া নিয়ন্ত্রণ সহ যাতায়াত নির্বিঘ্নে প্রতিটি টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত টিম কাজ করছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। রবিবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বিভিন্ন জায়গায় গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। অনেকটা স্বস্তিতে গন্তব্যে যেতে পারছেন মানুষ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও র্যাব কাজ করে যাচ্ছে। সকাল থেকে গাড়ির চাপ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে, তবে নেই যানজট। এদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন সিরাজগঞ্জেও যাত্রীদের প্রচুর চাপ, তবে কোথাও যানজট বা দুর্ভোগের সৃষ্টি হয়নি। ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ভোর থেকেই স্বাভাবিক ছিল যান চলাচল। ব্যক্তিগত যানবাহন, গণপরিবহন, মোটরসাইকেল এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পারাপার করছেন। এদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। শপিং করতে আসা রোজাদারদের জন্য ইফতারের নানা প্যাকেজ ও মুখরোচক সব খাবারের আয়োজন করছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের 8 তলার ফুড কোর্টগুলো। কেনাকাটা করতে আসা অনেকেই ইফতার করতে ভিড় করেন সেখানে। খাবারের মান আর স্বাদ দুইয়েরই প্রশংসা করলেন রোজাদারেরা। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফুড কোর্টের ইফতার আয়োজন নিয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। অনেকেই সপরিবারে ইফতার ও ঈদ কেনাকাটা করার পরিকল্পনা নিয়ে বের হয় দুপুরের পর। আর এই পরিকল্পনায় রোজাদারদের পছন্দের তালিকায় থাকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। কেনাকাটার ফাঁকে ইফতার সেরে নিতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফুডকোর্টগুলো ব্যাপক জনপ্রিয়। একই সাথে অনেক দোকান হওয়ায় প্রায় 2 থেকে 300 মানুষ ইফতার করতে পারে এখানে। রোজাদারেরা পছন্দ মতো ইফতার প্যাকেজ নিতে পারেন, সাথে রয়েছে মুখরোচক সব খাবার। এখানে 1 পারসন 2 পারসনের জন্য আমাদের হিউজ পরিমাণ খাবারের কালেকশন আমরা রাখছি। আর খাবারগুলো আমাদের মেনু প্রাইসের থেকে কিছুটা কম রাখতেছি, কারণ এখানে আসে সবাই ইফতার করার জন্য। আর আমাদের সবচেয়ে স্পেশাল বিরিয়ানি আছে জাফরান বিরিয়ানি, তারপর মটকা বিরিয়ানি, বাকেট বিরিয়ানি, কাবাব আইটেম আছে, ফ্রুটস, জুস, সবগুলো ফ্রেশ হাইজেনিক খাবারগুলো আমাদের এখানে পাবে। আমাদের এই সবটা মূলত কাবাব অ্যান্ড গ্রিল অ্যান্ড ব্রোস্ট। কাবাব আছে চিকেন টিক্কা কাবাব, মালাই কাবাব, তারপর কলমি কাবাব, নুডলস উইথ ফ্রাই, তারপর গ্রিল উইথ নান, গ্রিল উইথ রাইস। ফুডকোর্টগুলোর খাবারের মান ও স্বাদের ভিন্নতা রয়েছে। পরিবেশ ও পরিবেশন সব মিলিয়ে দাম সহনীয় বলছেন রোজাদারেরা। এখানে শপিং করতে আসছি, তো এই টাইমটা অন্য কোথায় যাব আবার খাবো, এই জন্য এখানে ইফতার করতে ঘুরতে আসছি। ইফতার করতেই মেনলি আসছি, শপিং টপিং কিছু করা হয় নাই, এমনি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আসছি। ভিড়ের কারণে ইফতারের আগে আসলে জায়গা পাওয়া কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য কিছুটা সময় আগে এখানে বসে আছি। প্রত্যেকদিন তো প্রায় বাসায় করা হয়, আর এই জন্যই আজকে একটু বাইরে আসলাম আর কি, সবাই মিলে আউটিং করতে, একটু ঘোরাফেরা করতে। পরিবেশ ভালো, এখানে এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে। রোজা ছাড়াও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের 8 তলার ফুডকোর্টগুলোর খাবার বেশ জনপ্রিয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নাটোরের পৌর জামে মসজিদে প্রতিদিন ইফতার করেন চলতি পথে রোজাদার সহ 3 থেকে 400 জন মানুষ। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় চলে এই ইফতারের আয়োজন। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্ট।
নাটোর শহরের মাদ্রাসা মোড়ে 2000 সালে গড়ে ওঠে পৌর জামে মসজিদ। পৌরসভা পরিচালিত নাটোর বগুড়া বাস স্ট্যান্ডে মসজিদটিতে নামাজ আদায় করেন বাস যাত্রীরা সহ সর্বস্তরের মানুষ। পবিত্র রমজান মাসে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয় মসজিদে। এবারও প্রথম রোজা থেকে হচ্ছে এই আয়োজন। মসজিদটা 25 বছর বয়স, এই 25 বছর থেকে এখানে ইফতারি হয়। মাঝখানে করোনা হওয়ার জন্য এখানে ইফতারিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আবার ছেলেপেলেগুলো আমার মুরব্বী এমন ছোট ভাই ব্রাদাররা সবাই মিলে আবার ইফতারিটা নতুন করে চালু করা হয়। এমন এই ইফতারিটা যাতে চালু যাতে সারা জিন্দগি যাতে আমরা করতে পারি সেই দোয়াটা আমরা চাই, আমরা সেই দোয়াটা করবেন আমাদের জন্য। শুধু মহল্লাবাসী নয়, চলতি পথের রোজাদার সহ স্থানীয় ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে এখানে ইফতার করেন। এখানে ইফতারি যারা করে এই সাধারণ লোকজন আছে, দোকানপাটের লোকজন আছে, বাইরের লোকজন আছে, বাস স্ট্যান্ডে অনেক লোকজন আসে, তারা ইফতারি করে। হচ্ছে পথযাত্রী, পথচারী বা বিভিন্ন লোকজন এখানে এসে ইফতারি করে এবং এই ইফতারির সার্বিক সহযোগিতায় আমাদের গাড়িখানা গোরস্থানের খাদেম মোহাম্মদ আমিনুল ইসলাম সাগর ভাইয়ের। প্রথম রোজা থেকে 300-400 রোজাদার এখানে ইফতার করেন। বাস স্ট্যান্ডে মসজিদ হওয়ায় ইফতার আয়োজনে স্থানীয়দের পাশাপাশি সহযোগিতা করেন ব্যবসায়ীরাও। 300, 350, 400 মতো আল্লাহ পাকের খাস মেহমান ইফতারি করে। এই ইফতারিটা বিশেষ করে এখানে যেহেতু মহল্লা না, এটা পৌর জামে মসজিদ সংলগ্ন পৌর মসজিদ, এটা পৌরসভা পরিচালিত, কিন্তু এখানে এই আশেপাশের দোকান পাটে যে সমস্ত লোকেরা এখানে ব্যবসা বাণিজ্য করে, এই ইফতারিটা আমাদের সংগ্রহ হয় আমাদের বিভিন্ন মুসল্লির কাছ থেকে। চাউল, খেজুর, ডাউল, তারপরে আপনার তেল, এরা বিভিন্ন জন এই সহযোগিতা করে। রমজান মাসের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ইফতার, আর এমন আয়োজন ইফতারের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় বলে মনে করেন রোজাদাররা। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। ঈদের আগ মুহূর্তেও কেনাকাটা শেষ করতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ছুটছেন ক্রেতারা। লাইফস্টাইল ব্র্যান্ড সারার বনশ্রী আউটলেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রোজার শেষ শনিবার, ঈদকে সামনে রেখে নিজের এবং প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে এখনও বিপণী বিতানগুলোতে আছে ক্রেতাদের আনাগোনা। দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড সারার বনশ্রী আউটলেটেও শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ক্রেতারা জানালেন, কর্মজীবনের ব্যস্ততা সহ নানা কারণে এখনও তাদের অনেকের ঈদের কেনাকাটা শেষ হয়নি। কেউ কেউ আবার ভিড় এড়িয়ে কিছুটা নিভৃতে কেনাকাটা সারতে অপেক্ষা করেছেন। লাস্ট উইকে আসলাম, তখন অনেক ভিড় ছিল, এখন একদমই ফাঁকা। খুবই ভালো এবারে কালেকশন। বাবার জন্য পাঞ্জাবি নিলাম, আমার ড্রেস নিলাম, ভালো ছিল। অনেক কালারে পাঞ্জাবি আছে আমার পছন্দ, আমার বিশেষ করে এই সব কালারে, পার্পল কালারে পাঞ্জাবি নিব এবার। ইয়েলো আর একটা রেড। এই তো ফ্রেন্ডের সাথে আসছি, ফ্রেন্ডের কাজিনও আছে সাথে, তো একটা আর কি ট্রাউজার কিনছি আর পাঞ্জাবি খুঁজতেছি। আজকে তো আমি আমার জন্যই দেখতে আসছি, কালেকশনগুলো দেখতে আসলাম। এবারে কালেকশনগুলো অনেক ভালো। আব্বুর জন্য একটা প্যান্ট, আমার জন্য একটা গেঞ্জি। আমি তো জব করি, সময় পাচ্ছিলাম না, তো এমনি ওর ফাঁকে কেনা হয়েছে, তো এখন তো অনেক সময়, এই জন্য ওদেরকে নিয়ে বের হয়েছি। প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন, এবছর বিক্রি ভালো হলেও ঈদের আগ মুহূর্তে এসে বিক্রিতে এখন ভাটার টান। সারার ঈদ কালেকশনের মধ্যে এবার ক্রেতাদের বিশেষ নজর কেড়েছে শিশুদের জামা কাপড়। আমাদের সব থেকে বাচ্চাদের কালেকশনটা বেশি চলে। আমাদের বাচ্চাদের প্রায়োরিটি দিয়ে আমাদের টি শার্ট, পাঞ্জাবি, বাচ্চাদের সব কিছুই আছে ধরতে গেলে এখানে। এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ব্যাকআপ হয়েছে, সেল হয়েছে। শেষ মুহূর্তে একটু কম থাকে, কারণ সবাই কেনাকাটা কমপ্লিট করে গ্রামে চলে যায়। তো এখন আর কি মোটামুটি অল্প কিছু যেগুলো আর কি শেষ মুহূর্তে যে মানুষগুলো আর কি মানে কাজ শেষ করে এসে হয়তো না মানে কেনার ইচ্ছা ছিল না কিন্তু যাচ্ছে আর কি, তো ওরকম আর কি তারা এসে আর কি। বিভিন্ন বয়সের নারী, পুরুষ কিংবা শিশু সবার পছন্দের কথা মাথায় রেখে তৈরি সারার ঈদ কালেকশন ক্রেতাদের ঈদ আনন্দ বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু 2000-এর কাছাকাছি, ভবন চাপায় অসংখ্য মানুষ, শতাধিক নিখোঁজ থাইল্যান্ডে। চীন সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা, স্বচ্ছ জবাবদিহিতার নতুন দেশ গড়ার প্রত্যাশা, অর্থনৈতিক স্থবিরতা কাটার অপেক্ষা।
রুখে দেওয়া হবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, সংস্কার অনির্দিষ্টকাল চলতে পারে না বলেছেন মির্জা ফখরুল। সৌদি আরবে ঈদ আজ, চাঁদ দেখা গেলে সোমবার ঈদ হবে বাংলাদেশে। বাসে ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, সড়ক মহাসড়কের স্বস্তি। ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।